শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। বিজেপিকে এইখান থেকে মানুষ পগার পার করে দেওয়ার পরে যারা বলেছিল 200 পার, তারা হয়ে গেল পগার পার। এবং ভোট যখন দিতে যাবেন তখন একটুখানি মনে করে দেখবেন যে আপনার সারা বছর আপনার পাশে গিয়েছি। আপনি যখন ভোট দিতে যাচ্ছেন নিজের আঙ্গুল আপনি তৃণমূলের সিম্বল জোড়া সিম্বলে চলে যাবে। নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে তাদের প্রার্থী তালিকা প্রকাশিত হয়ে গেছে। এনকালি থেকে দাঁড়িয়েছেন সন্দীপন সাহা। ইতিমধ্যে তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং উপরি পাওনা হিসাবে আমরা স্বর্ণকমল দাকেও পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার দাদা, আপনাকে প্রথমে অনেক শুভেচ্ছা কিউ ইন্ডিয়া বাংলার পক্ষ থেকে আপনাদের। কেমন লাগছে প্রথমে যখন নিজের নামটা শুনলেন প্রকাশিত হলো, কেমন লাগছিল? খুবই ভালো লাগছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের নেতা মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমাকে এই সুযোগটি করে দিয়েছে। আগে তো কাউন্সিলর হিসেবে একটা ওয়ার্ডের দায়িত্ব ছিল, এখন তো আরো বাড়ছে। তো সেখান থেকে কি করে মেন্টালি প্রিপারেশনটা কি করে হচ্ছে? দেখুন, আমরা সকলেই সর্বদা প্রিপেয়ার থাকি যে কোনো দায়িত্বের জন্য। আমরা তো দলের একটা অঙ্গ, মানে দলের সৈনিক। তো আমাদেরকে এইভাবেই মানসিকভাবে তৈরি করা হয় যে যাকে যেই দায়িত্ব যখন দেবে সে সেই দায়িত্ব সম্পূর্ণরূপে যাতে পালন করতে পারে, সেইভাবেই আমাদের দলের গঠনতন্ত্র। কোথাও কি মনে হচ্ছে একটু বেশি বেনিফিট পেয়েছেন আপনি, যেহেতু বাবা স্বর্ণকমল সাহা? এটা কি কখনো মনে হয়? দেখুন, তিনি এন্টালি বিধানসভা কেন্দ্রের 3 বারের বিধায়ক। 3 বার মানে প্রায় 15 বছর ধরে তিনি সেখানকার মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা, কাজ করা, মানুষের সুখে দুঃখের সাথী হয়ে ওঠা। এর বেনিফিট তো নিশ্চিত রূপে থাকবেই, কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। দাদাকে জিজ্ঞেস করবো যে সন্দীপন দা যে নির্বাচিত হয়েছেন, মানে এক প্রার্থী তালিকা হিসেবে নির্বাচিত হয়েছেন, আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগার কথা এবং গর্ব করতেছি যে আমি 3 বার বিধায়ক হিসেবে কাজ করার সময় সন্দীপন আমার সাথে সর্বদাই থাকতেন। এলাকার বিভিন্ন ব্যাপারে ওকে আমি এগিয়ে দিতাম। আমার মনে একটা সুপ্ত বাসনাও ছিল। এরপরে 3 বার হওয়ার পর আমি কাজ না হয়ে যে সন্দীপন হয় এই প্রস্তাবটা আমি দলকে দিই। দল সেটা গ্রহণ করে। ও শিক্ষিত ছেলে, IIM যোগা থেকে MBA করা ছিল। ন্যাচারালি ওর দলে আসার পেছনে একটু আমারই ছিল যে ও চাকরি ছেড়ে অন্তত মমতার দল তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হোক। মমতা ব্যানার্জি এই সমস্ত শিক্ষিত ছেলেগুলোকে পেলে দলের পরিচালনার ক্ষেত্রে অনেক সুবিধা পাবে, এই ভরসা নিয়ে আমি ওকে ডেকে নিয়েছিলাম। এবং তারপর থেকে ও কাউন্সিলর হওয়ার পর থেকে যেভাবে সকলের সাথে সম্পর্ক রেখে আমার এলাকার সকলের সাথে পরিচয় আছে। ওর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ যখন ডিক্লেয়ার হলো ক্যান্ডিডেট হিসাবে, তখন আমার ইন্টেলিজেন্সের একটা মানুষও ঘরে ছিল, সব বেরিয়ে চলে এলো উৎসাহের সাথে। সন্দীপনকে তারা আবার পাচ্ছে আমার ক্ষেত্রে, তারা আনন্দের প্রকাশ ছিল, তাদের খুব আনন্দিত ছিল। এবং আমি নিশ্চিত যে আমার এলাকার মানুষকে দীর্ঘদিন আমি যেভাবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছি, মানুষ খুশি। তার চেয়ে বেশি খুশি হলো আরও অ্যাক্টিভ ছেলে সন্দীপন, তাকে পেয়ে। এটা প্রকাশ ছিল আমার 2-3 দিন ধরে, বিগত 2-3 দিন ধরে মানুষ বারবার এই এলাকায় এসে ওকে কনগ্রাচুলেট করে গেছে। সকলে আনন্দিত। এই পরিবেশটা তৈরি হয়েছে দেখে আমিও নিজেও আনন্দিত এবং আশ্বস্ত যে ও আবার বিধায়ক হয়ে কাজ করার সুযোগ পাবে। এরকম কি কোনো ব্যাপার যেটা আপনি এখনো পর্যন্ত কাজ করতে চেয়েছিলেন কিন্তু করে হয়ে ওঠেনি, সেটা ছেলে হিসেবে সন্দীপন সাহা সেটা করতে পারবে? আমি বলছি শোনো, উন্নয়ন যথেষ্ট হয়েছে। উন্নয়নের লিমিট তো থাকে না, যত উন্নয়নই করো তারপরে আবার উন্নয়নের চাহিদা বাড়ে। সেটা বাড়তি চাহিদা যেটা হবে পূরণ করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি কাজ যথেষ্ট করছি, মানুষও খুশি। তারপরেও যে কাজ বাকি থাকবে এইটা তো নয়, আবার নতুন করে কাজ তৈরি হবে, সেই কাজগুলো সন্দীপন করবে এবং এটা কৃতিত্বের সাথে যোগ্যতার সাথে সে করতে পারবে, এটুকু আমি নিশ্চিত আছি। দাদা কাছে জিজ্ঞেস করবো, একটু আগেই উনি বলছিলেন যে যোগা থেকে MBA করা একটা ব্রাইট ফিউচার, কখনো কি হয়েছে রাজনীতিতে আসবেন? তো রাজনীতির প্রতি ঝোঁক তো সবসময় ছিল। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া, বড় হয়ে ওঠা,
এবং আমার চাকরি জীবনেও যখনই নির্বাচন আসতো তখন কিন্তু আমি আমার চাকরির ক্ষেত্র থেকে ছুটি নিয়ে কলকাতায় চলে আসতাম নির্বাচনের প্রক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য। এই ন্যাক তো সবসময় ছিলই, এবং সেটাই যে আমি ফলো করতে পারলাম, সেটাকেই নিয়ে এগোতে পারছি, এটা ঈশ্বরের কৃপা। জিতলে এনটালি বাসীদের জন্য প্রথমে কি করতে চান? দেখুন, এন্টালি একটা সময় পিছিয়ে পড়া কেন্দ্র ছিল বাম জমানায়, সেখান থেকে এন্টালি অনেকটা এগিয়েছে। প্রচুর কাজ হয়েছে আমাদের মা মাটি মানুষের সরকারের আমলে। তারপরে যেই প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসেন, সেই প্রকল্পগুলোর সুবিধে প্রচুর মানুষ সেখানে পাচ্ছেন। তো আমার নিশ্চিত রূপে এই যে দেখুন, উন্নয়ন হচ্ছে গতিশীল। আপনাকে উন্নয়নের চাহিদা সবসময় এক একবার এক এক রকম থাকবে, এবং যতটা আপনি করবেন তারপর আবার নতুন চাহিদা তৈরি হবে, সেগুলো পূরণ করতে হবে। তার সাথে এই যে প্রকল্প যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে আসছে, এই প্রকল্পগুলো মানুষ পাচ্ছেন, তার সুবিধে ওঠাচ্ছে, লাভবান হচ্ছে। সেই প্রকল্পের আওতায় যদি এখনো কেউ না আসতে পারে, তাদেরকে সেই আওতায় আনা। আমাদের তো পলিসি এটা, মোটোই এটা, যে 100% মানুষের কাছে পৌঁছে যেতে হবে এবং তাদেরকে পরিষেবা পৌঁছে দিতে হবে। সেই মোটো নিয়েই চলবো। ইউথদের জন্য স্পেশাল কিছু করতে চান? ইউথের জন্য তো যুবসাথী দিদি আর আমাদের দাদা অভিষেক ব্যানার্জি করেই দিলেন। এই একটা জায়গা বাকি ছিল, সেটাও করে দিলেন। তো ইউথ নিয়ে তো আমাদের দল সবসময় ভাবছে। যদি না ভাবতো তাহলে তো আজকে আমি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হতাম না, এই নির্বাচনে প্রার্থী হতাম না। দেখুন, ইউথ আমাদের সঠিক পথে পরিচালিত হচ্ছে। রাজ্যের ইউথ অনেক বেশি অ্যাওয়্যার, বাকি রাজ্যগুলোর তুলনায় এইখানকার ইউথ অনেক বেশি অ্যাওয়্যার। তারা সামাজিক দায়িত্ববোধে, সামাজিক দায়িত্ব পালনে তারা অগ্রণী ভূমিকা নিচ্ছে। আপনি দেখবেন নানান রকম সমাজ সেবামূলক কাজ শনিবার, রবিবার বা যে কোনো ছুটির দিন গেলে সারা বাংলায় দেখতে পারবে। এটা কারা করছে? তো ইয়াং জেনারেশন করছে, ইউথ করছে। মানে তারা সজাগ, তারা সচেতন। ইউথদের কথাই যখন হচ্ছে, ইউথরা চাইছে যে আরেকটি বিষয় কর্মসংস্থান এনটালির মধ্যে কিছু করা যায়, এরকম কিছু ভাবছেন? কর্মসংস্থান তো স্পেসিফিক একটা জায়গায় হয় না, হ্যাঁ, কর্মসংস্থানটা ওভারঅল। এবং কর্মসংস্থান তো আমাদের রাজ্যে বিগত 15 বছরে বহুগুণ বেড়েছে। রাজ্যে আগে যেমন রাজ্য থেকে বাইরে চলে যেতে হতো, তার প্রবণতা কমেছে। এখন রাজ্যে কর্মসংস্থান বাড়ার দরুন এইখানে ছেলেমেয়েরা থেকে যেতে পারছে। তার সাথে সাথে স্মল, মাইক্রো, স্মল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, এইগুলো এমএসএমই, এগুলো আমাদের রাজ্যে যেভাবে ডেভেলপ করেছে, তাতে প্রচুর এন্টারপ্রেনার তৈরি হয়েছে। এগুলো সবই কিন্তু আমাদের মা মাটি মানুষ সরকারের আমল। এরকম কিছু আছে যে প্রথমে নির্বাচিত হয়েই জেতার পরে তিনটে স্পেশাল কোনো কাজ করতে চান? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কর্পোরেশন ইলেকশনের সময় উনি চেয়েছিলেন যে বিভিন্ন জায়গাতে ওমেন অ্যান্ড চাইল্ড টয়লেট করা, মানে পে অ্যান্ড ইউজ টয়লেট করা। সেইটা এখনো এন্টালিতে কোথাও হয়নি। সেইটা একটা করার আমার পরিকল্পনা আছে। যেহেতু এন্টালিতে পপুলেশন গ্রোয়িং, মানে সবসময় বাড়ছে, যেন জলের চাহিদাটা বাড়তে থাকে। ইতিমধ্যে একটা বুস্টার পাম্পিং স্টেশন আমাদের সেটা অনুমোদন হয়ে এসছে, কিন্তু যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেল, কাজটা শুরু করা যায়নি। নির্বাচনে জেতার পরে তড়িঘড়ি সেই কাজটাকে শুরু করানো, কারণ যেখানে জলের কিছুটা হলেও যেহেতু পপুলেশন বেড়েছে, যা জলের চাহিদা সেটা মেটানো যাচ্ছে না, ওইটা হয়ে গেলে সেটা মিটে যাবে। ড্রেনেজের কাজ আমাদের ওখানে কন্টিনিউয়াস বেসিসে হচ্ছে। এবং তার সাথে সাথে মাথায় রাখতে হবে, যাদেরকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, মানে আমাদের পরিষেবা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তারা উত্তরণে থাকে। সেই উত্তরণগুলো ডেভেলপমেন্ট, বাংলার বাড়ি হোক, রাস্তা হোক, কমিউনিটি টয়লেট হোক, ড্রেনেজ সিস্টেম হোক, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এইটা হতে থাকবে, আবার প্রয়োজন পড়বে, আবার করতে থাকবে। এই ফোকাসটাকে ঠিক রাখতে হবে। এবার তো অনেক তরুণ বা নতুন যারা তারা ভোট দেবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমি জানি তারা সচেতন, যেহেতু তারা বাংলায় জন্মগ্রহণ করেছে এবং বাংলায় বড় হয়ে উঠেছে।
তারা জানে যে কাকে সমর্থন জোগালে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কে তাদের সত্যিকারের সাথী। এটা তো অনুভূতি থেকে হয়। কেউ এলো নির্বাচনের সময় ঢাকঢোল পেটালো, টিভিতে 10টা বড় বড় কথা বললো, বা এলাকায় গিয়ে 10টা বড় বড় কথা বললো, সেটা না। আমার অনুভূতি কিন্তু সময়ের ওপরে দাঁড়িয়ে হয়। মানুষের অনুভূতি যে শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, তার বাইরে তো আর অন্য কাউকে মানুষ মেনে নেবে না। এসআইআর যে সমস্যাটা চলছে, অনেকের নাম তো বাদ পড়েছে, এখান থেকে কিছু বলবেন? যারা দেওয়ার যোগ্য অধিকার ছিল তারা সেখান থেকে বঞ্চিত হলো। এবং প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে বিজেপি। সে বিজেপিকে এইখান থেকে মানুষ পগার পার করে দেওয়ার পরে যারা বলেছিল 200 পার, তারা হয়ে গেল পগার পার। তারপরে তারা এই ভেন্ডাটা রাজনীতি শুরু করে। প্রথমে ইডি সিপিআই পারলো না, এখন নির্বাচন কমিশন তো একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি, সে তো তার মতো কাজ করবে ইন্ডিপেন্ডেন্ট। তাকেও হাত করে এই মানুষগুলো 2024-এও ভোট দিল। এখন প্রশ্ন কি তুলছে, তারা বৈধ ভোটার কিনা। আরে তাদেরকে ভোটার কে বানিয়েছে? নির্বাচন কমিশন কার আন্ডারে? রাজ্য সরকারের আন্ডারে তো নয়, ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি। বলছে আধার কার্ড মানবো না। আধার কার্ড ইস্যুড বাই হুম? বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে নিজেদের দেওয়া ডকুমেন্টটি যদি নিজেরাই চ্যালেঞ্জ করে, তাহলে ভাবুন এদের কি দুর্দশা হয়ে রয়েছে। এরা অন্য কিছুতে পারছে না, নানান রকম কৌশল অবলম্বন করছে। কিন্তু কৌশল দিয়ে ভোট জেতা যায় না সবসময়। মাথায় রাখতে হবে, মানুষ তাকেই নির্বাচিত করে যে সর্বদা তার পাশে দাঁড়ায়, সর্বদা তার সুখে দুঃখের সাথী হয়ে ওঠে। এই ভরসাটা তৈরি হয় সময়ের সাথে। যে ভরসা বিজেপি বা বিজেপির কোনো নেতা পশ্চিমবাংলার 1% মানুষের মধ্যেও তৈরি করতে পারেনি। শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো, এলাকাবাসী মানে এনকালি এলাকাবাসীর উদ্দেশ্যে ভোটের জন্য আপনি কি বলবেন? প্রথম তো সকলের ভোট দিতে যাওয়া উচিত, এটা আমাদের সাংবিধানের দেওয়া অধিকার, এটা আমাদের কর্তব্য। সকলের ভোট দিতে যাওয়া উচিত। এবং ভোট যখন দিতে যাবেন তখন একটুখানি মনে করে দেখবেন যে আপনার সারা বছর আপনার পাশে গিয়েছে। এই যে সদ্য এসআইআর গেল, এনিউমারেশন ফর্ম, মানুষ বিভ্রান্ত, জানেই না সেটা কি করতে হবে। এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথে যেই বুথের, তারা গ্রুপ করে করে কিন্তু প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেল। কে কোন দল করে, কে কোন আদর্শের, সেটা কিন্তু কেউ দেখলো না। 100% এনিউমারেশন ফর্ম ফিল আপ করার সাহায্য করে সেগুলোকে জমা দেওয়া। পরবর্তীকালে যখন হিয়ারিং এ ডাকা হলো, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে কোন ডকুমেন্ট নিয়ে গেলে সুবিধা হবে সেই সাহায্য করা। আমার পাড়া আমার সমাধানে, পাড়ায় পাড়ায় গিয়ে কাজ করে দেওয়া। সময় অসময় কোনো দরকার হলে পাশে গিয়ে দাঁড়ানো। আবার যখন নাকি কোনো একটা উৎসব আসে, সেখানে মঞ্চ বেঁধে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদেরকে বস্ত্র উপহার দেওয়া। এগুলো কারা করছে? খালি প্রশ্নগুলো করলে উত্তর আপনার হৃদয় আপনাকে দিয়ে দেবে। তখন দেখবেন আপনি যখন ভোট দিতে যাচ্ছেন, নিজের আঙ্গুল আপনি তৃণমূলের সিম্বল, জোড়া সিম্বলে চলে যাবে। অনেক ধন্যবাদ দুজনকে আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের।